লজ্জা করে না? যে মানুষটা দিনের পর দিন না খেয়ে না ঘুমে তোর জন্য রাত জেগে কাটিয়েছে, যে মানুষটা নিজের ছেঁড়া পোশাক পরে আমাদেরকে নতুন পোশাক কিনে দিয়েছে, যে মানুষটা নিজে খালি পায়ে হেঁটে আমাদেরকে নতুন জুতো কিনে দিয়েছে। মনে পড়ে ভাই, তুই যখন কলকাতার হোস্টেলে থাকতিস তখন টাকা খরচের ভয় বাবাই গ্রাম থেকে খালি পায়ে হেঁটে তোর সাথে কলকাতার হোস্টেলে দেখা করতে যেত, আর সেই বাবাকে তুই আজ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি? হ্যাঁ, রেখে আসা উচিত। ওনার শরীরে এত রোগ। ও, রোগ হলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হয়? বাবা বাবা বাবা, ঠিক কথাই বলেছে আধুনিকা মক্ষী রানী। ক্ষমা করে দেবেন, আমি একটা নারী হয়ে একটা নারীর সম্বন্ধে বলতে বাধ্য হচ্ছি। প্রতি মাসে পিরিয়ডের সময় যখন তোমার পেটে যন্ত্রণা হয়, তুমি ছটফট করো, তখন আমার এই ভাই ডিউটি বন্ধ করে তোমার মাথার পাশে বসে ওষুধ খাওয়ায়। কই তখন তো তোমাকে সে হাসপাতালে রেখে আসে না? বাবা বাবা, মুখ বুঝে আর কত অপমান সহ্য করবে বাবা? মুখ বুঝে আর কত অপমান সহ্য করবে? উপায় নেই রে মা, উপায় নেই, কারণ আমি যে আমার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছি রে মা। কে বলেছে? কে বলেছে তুমি তোমার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছো? তুমি তো আমাদের জন্য অনেক কর্ম করেছো, অনেক কর্ম। কর্ম করেছে না ছাই? কি কি কর্ম করেছে শুনি? বাবা হয় অন্ধমের চিকিৎসা করানোর ক্ষমতা নেই, আবার বড় বড় কথা। অন্ধমের চিকিৎসা করানোর ক্ষমতা না থাকলেও যে জানোয়ারটা তোমার গলায় মালা পরিয়ে এই বাড়িতে নিয়ে এসেছে, সেই জানোয়ারটাকে এতদিন ধরে টাকা খরচা করে আমার বাবাই পুলিশ অফিসার বানিয়েছে। কত বড় বড় কথা বলিস না। ওই লোকটা আমার জন্য যা খরচা করেছে তার মূল্য আমি তাকে দিয়ে দেবো। দিবি তাহলে শোন, 25 বছর ধরে বাবা যে পরিশ্রম করে তোকে মানুষ করেছে, ফিরিয়ে দে সেই 25টা বছর। তোকে সুস্থ করবার জন্য বাবা যে রক্ত দিয়েছে, ফিরিয়ে দে সেই রক্ত। ধনী অট্টালিকা বানানোর জন্য যে সম্পত্তি বাবা তোর নামে রেজিস্ট্রি করে দিয়েছে, ফিরিয়ে দে সেই সম্পত্তি। ওরে ভাই, 25 বছর ধরে বাবা যে স্নেহ ভালোবাসা দিয়ে তোকে মানুষ করেছে, ফিরিয়ে দে সেই 25টা বছরের স্নেহ ভালোবাসা। চুপ কর মা, সাথী চুপ কর। না বাবা না, আমি আর চুপ করবো না। ওই জানোয়ারটাকে বুঝিয়ে দেবো। ওরে দুপে জানোয়ার, বউকে পেয়ে যে সন্তানেরা নিজের মা বাবাকে ভুলে যায়, তাকে সমাজের মানুষেরা বলে বউয়ের ভেড়া। ভেড়া বলেছি বলে কেউ হাততালি দিল না। আমার উচিত ছিল এই মুহূর্তে তোর গলায় পরিয়ে দেবে একটা জুতোর মালা। কি? আমার স্বামীকে এত বড় অপমান! আমি আজকে রণবিদ্যার কাছে গিয়ে তোকে যদি জব্দ করতে না পারি, তাহলে আমার নামও পলি নয়। চলে এসো সত্য। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? যা তোর বউ তোকে ডেকে গেল, যা একটা ফিডিং বোতল কিনে দেবে, চুষে খাবি। যা। দিদি কি বললি? ভুল আমার চরম ভুল। নেই নীতি আদর্শকে বিসর্জন দিয়ে পুলিশ অফিসার সত্যব্রত মুখার্জি বউয়ের কোলে শুয়ে যে একটা শিশুতে পরিণত হয়েছে, সেটা আমার জানা ছিল না। আমি যদি জানতাম তাহলে এখানে আসার আগে বাজার থেকে একটা চুষি কাঠি কিনে নিয়ে আসতাম। সেই চুষি কাঠিটা বউয়ের কোলে শুয়ে চুষে খেতে। সাথী অনেক হয়েছে। চরিত্রহীনতার লজ্জায় তুই এতদিন এই বাড়িতে ঢুকিসনি। আজ বুঝতে পেরেছি ওই বুড়োটা আমাকে অপমান করার জন্য তোকে এই বাড়িতে ডেকে নিয়ে এসেছে। আমারও শেষ কথাটা শুনে রাখ, ওই বুড়োটাকে আগামী রবিবার আমি রেখে আসবই বৃদ্ধাশ্রমে। আরে যা 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 যা, তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। বাবা মা, বাবা বল মা। তুমি চিন্তা করছো কেন? না, আমি তোমার বড় মেয়ে আছি তো, তোমার কোনো চিন্তা নেই। একদম কাঁদবে না, চোখের জল মুছো, আমি তো আছি বাবা।
তোমার কোনো চিন্তা নেই, আমি তো তোমাকে দেখবো বাবা। তুমি এত ভেঙে পড়ো না বাবা। ও বাবা, বাবা শ্যামলী কোথায় বাবা? শ্যামলী, শ্যামলী, শ্যামলী কোথায়? আমি জানি না রে মা, আমি জানি না। জানি না মানে কোথায় গেছে? আমার মনে হয় ওরা ওরা শ্যামলীকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলছো কাকা, কি বলছো? হ্যাঁ, শ্যামলী তো চোখে দেখতে পায় না, তবে রাস্তা হাঁটবে কেমন করে বাবা? না না না, এই মুহূর্তে যেখান থেকে পারি, যেভাবে পারি আমি শ্যামলীকে খুঁজে আনবো বাবা। আমি শ্যামলীকে খুঁজে আনবো বাবা। প্রয়োজনে আমি নিজে মরবো, তবু আমার অন্ধ বোনটাকে মরতে দেব না বাবা। আমার অন্ধ বোনটাকে মরতে দেব না। ঠিক ঠিক বলেছিস রে মা, ঠিক বলেছিস। শ্যামলীর কোনো ক্ষতি হতে আমরা দেবো না। চল মা, চল, আমরা শ্যামলীকে খুঁজে বার করি। চল হ্যাঁ বাবা, চল। হ্যাঁ বাবা, যেখান থেকে পারি, যেভাবে পারি শ্যামলীকে খুঁজে নিয়ে তোমার কাছে হাজির করব বাবা। শ্যামলীকে খুঁজে নিয়ে এসে তোমার কাছে হাজির করব। শ্যামলী, যন্ত্রণা, এই জীবন যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। আমি আর ওই বাড়িতে কোনোদিন ফিরে যাব না। আর আমার এই মুখটা আমি কোনোদিন কাউকে দেখাবো না, কাউকে না। এই যে গাড়ি আসতে, ফিরে আসুন। কে আপনি? কে আপনি? আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচালেন। কি হলো? আপনি চুপ করে আছেন কেন? বলুন আপনি কে? আমি একজন পথিক। আপনি আপনি আমাকে বাঁচালেন কেন? কারণ আত্মহত্যা মহাপাপ। আমার জীবনে বেঁচে থাকাটাই যে মহাপাপ। কেন? আপনার জীবনের প্রতি এত ঘৃণা কেন? একটা জানোয়ারের জন্য। জানোয়ার? কে কে সেই জানোয়ার? ওই জানোয়ারটার নাম আমার নিজের মুখে উচ্চারণ করতে আমার ঘৃণা হচ্ছে। বলছেন ওই আপনি? জানোয়ারটা আমাদের হরিদেবপুর গ্রামে আগুন ধরিয়ে দিয়েছে। ওই জানোয়ারটার জন্য আমার এই চোখ দুটো নষ্ট হয়ে গেছে। ওই জানোয়ারটা আমাদের সহজ সরল আকবরদাকে খুন করেছে। আর ওই জানোয়ারটার জন্যই তো আমার দিদির জীবনটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যে জানোয়ারটা আপনাদের হরিদেবপুরে আগুন লাগিয়েছে, যে জানোয়ারটা আকবরকে খুন করেছে, যে জানোয়ারটার জন্য আপনার চোখ দুটো নষ্ট হয়ে গেল, যে জানোয়ারটা আপনার দিদির জীবনটা নষ্ট করেছে, বলতে পারেন সেই জানোয়ারটার নাম কি? ওই জানোয়ারটার নাম হারাধন। কি হলো? আপনি হারাধন নামটা শুনে এরকম দূরে চলে গেলেন কেন? ভুল করছেন, আপনি ভুল করছেন। হারাধন আপনাদের কোনো ক্ষতি করেনি। আপনি আপনি নিশ্চয়ই হারাধনের বন্ধু, তাই না? তার জন্য আপনার গায়ে লাগছে। না, আমি হারাধনের বন্ধু নই। আসলে আমার শরীরে একটা মানুষের চামড়া আছে, তাই গায়ে লাগছে। তাই বলে আমি আবারও বলছি হারাধন আপনাদের কোনো ক্ষতি করেনি। যত ক্ষতি করেছে ওই রণবীর রায়। ভুল 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 ভুল। আমারই বুঝতে ভুল হয়েছিল। ওই রণবীর রায় একজন ভালো মানুষ। উনি আমাদের হরিদেবপুর গ্রামকে সোনার গ্রাম তৈরি করেছেন। তাই যদি হবে, রণবীর রায় যদি ভালো মানুষই হবে, রণবীর রায় যদি হরিদেবপুরকে সোনার হরিদেবপুর বানিয়ে দিল, তাহলে হরিদেবপুর মতো গ্রামে কেন আদর্শ মাস্টারের মতো মানুষকে অপমানিত হতে হলো? কেন আপনার মতো একটা অসহায় অন্ধ মেয়েকে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে? কেন আপনার দিদির জীবনটা অকালে নষ্ট হয়ে গেল? আসলে সত্য মিথ্যা যাচাই করার মতো ক্ষমতা আপনার নেই শ্যামলী দেবী। কি? আপনি আমার নাম জানেন কি করে? ও, কে যেন বলছিল আপনার নামটা? বলুন আপনি কে? কে আপনি? আমি যে কলিযুগের অর্জুন। মহাভারতের অর্জুন কর্ণের কোনো ক্ষতি করেনি, তবু ভাগ্যে নির্মম পরিহাসে অর্জুন কর্ণের শত্রুতে পরিণত হয়েছিল। ঠিক তেমনি আমিও কারো ক্ষতি না করে অনেকে শত্রুতে পরিণত হয়ে গেছে। কি বলছেন আপনি? তবে কি আপনি? না, অন্য কিছু বলবো না, শুধু একটা অনুরোধ করবো, আপনি কি রাখবেন আমার অনুরোধ? বলুন। আমি যদি আপনাকে এই মুহূর্তে কলকাতায় নিয়ে গিয়ে একটা বড় নার্সিংহোমে ভর্তি করে আপনার চোখ দুটো অপারেশন করে সুস্থ করার ব্যবস্থা করি, আপনি কি আমার সঙ্গে যাবেন? কি কি বললেন আপনি? আপনি আমার চোখ অপারেশন করাবেন? কিন্তু এটা আপনার স্বার্থ। স্বার্থ? শ্যামলী দেবী, একটা অসহায় অন্ধ মেয়ের পাশে দাঁড়াবো, এই স্বার্থ আমার। তাই বলে আমি একজন শিক্ষিত মানুষ, আর একজন শিক্ষিত মানুষ হিসেবে একটা অন্ধ অসহায় মেয়ের পাশে দাঁড়ানোটা আমার নৈতিক কর্তব্য বলে আমি মনে করছি। আপনার মতো কিছু সংখ্যক মহৎ মানুষ শ্যামলী ছিল দেবী। বলে আজও হয়তো আমরা বেঁচে আছি। না শ্যামলী দেবী, না, আমি মহৎ নই, আমি অতি সাধারণ একটা মানুষ। তাই বলে আপনি আমার মতো একটা হতভাগিনীর জন্য? আমি এই যে এক হতভাগা, ভাগ্যের নির্মম পরিহাসে অপরাধ না করে অপরাধী তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি যার উপকার করেছিলাম
আজকে তারা তারা আমার শত্রু, আমাকে অপমান করছে। তাই বলছিলাম এমন তো কোনোদিন আসবে যেদিন আপনার চোখটা অপারেশন হবে, আপনি সুস্থ হবেন, আমি আপনাকে নার্সিংহোমে নিয়ে গিয়ে সুস্থ করাবো, তারপর চোখটা খুলবেন, চোখটা খুলে প্রথম দেখবেন আমাকে। আর সেদিন প্রথম আমাকে দেখার পরে আপনি আমাকে ভুল বুঝবেন না তো? ছি ছি, আমি এত টকরে দগ্গ নই। আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না? আমি ভুল বুঝবো কথা না। দিচ্ছেন? আমি কথা তাহলে দেব। চলুন, না দেরি করবেন না, এই মুহূর্তে আপনাকে নিয়ে যাব আমার বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি কেন? আপনার বাড়ি? না না, এই মুহূর্তে ওকে আমার বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। আমার মা যদি ওকে বলে দেয় যে আমি হারাধন, তাহলে ও কিন্তু আমার কোনো উপকার গ্রহণ করবে না, কারণ ওর কাছে আমি যে একটা বেঈমান, একটা জানোয়ার। তাই তো আপাতত পরিচয় গোপন রেখে ওকে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব। কি হলো? আপনি চুপ করে আছেন কেন? আপনি বন্ধুর বাড়ি কেন নিয়ে যাবেন? আপনার বাড়ি? নেই শ্যামলী দেবী, নেই, আমার বাড়ি নেই। দুর্ভাগ্যে দমকা ঝড়ে আমার ভালোবাসার নীড়টা অনেকদিন আগেই ভেঙে গেছে। আমি একটা যাযাবর হয়ে ঘুরছি, কখন যে কোথায় থাকি কোথায় থাকবো আমার সঠিক ঠিকানা নেই। আপাতত কয়েকদিনের জন্য বন্ধুর বাড়িটাই হয়েছে আমার একমাত্র ঠিকানা। তাই বলছিলাম দেরি করবেন না, চলুন আপনাকে এই মুহূর্তে নিয়ে যাই আমার বন্ধুর বাড়ি, চলুন। আচ্ছা, আমি আপনাকে কি বলে ডাকবো? ও হ্যাঁ, তাই তো। আপনি আচ্ছা বলছিলাম, আপনি আমাকে যদি মানে কিছু না মনে করেন, বন্ধু বলে ডাকতে পারবেন না? বন্ধু? হ্যাঁ, হাতটা ধরুন, এই হাতটা দিন, চলুন না আপনাকে আমি হাত ধরে নিয়ে যাই, আসুন আমার সঙ্গে, আসুন। দেখুন, এমনি করে কোনো অচেনা অজানা মানুষ যদি কোনো অসহায় মানুষের হাত ধরে এগিয়ে নিয়ে যায়, তখন তাকে তো বন্ধুই বলতে হয়। আপনি? কাছে থাকা নই, পাশে থাকার নামই তো হলো বন্ধুত্ব। মিথ্যে কথা বলে মন ভোলানো নয়, সত্যি কথা বলে সাহস জোগানোর নামই হলো বন্ধুত্ব। ভুল ভেবে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নামই তো হলো বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টা যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নামই হলো বন্ধুত্ব। আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নামই হলো বন্ধুত্ব। শুধু ফটো সেশনের আলোর ছটায় কাঁধে হাত রাখা নয়, একাকিত্বের অন্ধকার দূর করতে কাঁধে হাত রাখার নামই তো হলো বন্ধুত্ব। খুন করব, ওই শালা সেবাব্রতকে আমি খুন করব। ওই শালাই আমার জীবনের কাল রাহু। হারাধনকে জেল থেকে মুক্ত করেছে, আকবরের মার্ডার কেসটা নিয়েও লাফালাফি করছে। একবার যদি প্রমাণ করতে পারে খুনটা আমি করেছি, তাহলেই সর্বনাশ। তাই সবার আগে সরাতে হবে ওই সেবাব্রতকে। আমার খুনের তালিকায় মাত্র 49টা নাম আছে, ওই সেবাব্রতই হবে 50তম, অর্থাৎ হাফ সেঞ্চুরি। হাই রনিদা। হাই পলে, my sweetheart, my darling. আরে না, তোমাকে তো দারুণ দেখতে লাগছে গো। আমি একদম তোমার মনের মতো করে সেজে এসেছি। খুব ভালো করেছো। এই পোশাকে তোমার কতগুলো ছবি তুলে প্রোডাকশন হাউসগুলোয় পাঠিয়ে দেবো। দেখবে এক সপ্তাহের মধ্যে দেব নিজে তোমাকে ফোন করছে ওর ছবির নায়িকা হওয়ার জন্য। তুমি সত্যি কথা বলছো রনিদা? সত্যি সত্যি সত্যি। শোনো না, বলছি যে তুমি একটু পোজ দিয়ে দাও, আমি তোমার কতগুলো ছবি তুলি। আচ্ছা। কিরম হয়েছে দেখেছো? বাহ, ছবিগুলো তো ফাটাফাটি হয়েছে। আরো ফাটাফাটি হবে। তুমি পাশের ঘরে গিয়ে অপেক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি। পুলিশ অফিসার সত্যব্রত মুখার্জি, ভবিষ্যতে যদি কোনো দিন আমার বিরুদ্ধে মুখ খোলো, এই ছবিগুলোই হবে তোমার মৃত্যুবাণ। কি গো, এই পোজগুলো ঠিকঠাক দিতে পারছো তো? দারুণ দারুণ হচ্ছে, আরো ভালো পোজ দিতে পারবে। এইটা একটু গলায় ঢেলে নাও, তাহলে দেখবে আরো ভালো পোজ দেবে। কে কেমন লাগছে? মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে সারা জীবন কাটিয়ে দেবো। ও মা, তাই নাকি? আমার সোনাটা মনাটা। আর একটু খাও। আমি নায়িকা হতে পারবো তো রনিদা? 100 বার হতে পারবে। একবার শুধু একটা ছবি রিলিজ হতে দাও, তারপর দেখবে তুমি বাংলা ছবির 1 নম্বর নায়িকা হবে। তারপর তুমি বম্বে যাবে, বলিউডের নায়িকা হবে। সত্যি 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 সত্যি। এ
কত বড় বাড়ি! এই বাড়িটা নিশ্চয় রণবীর রায়ের বাড়ি। দেখি বাড়ির মধ্যে কে আছে? কে আছেন বাড়ির ভেতরে? কে আছে? আরে 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 বাবু শ্রীযুক্ত হারাধন রায়, নমস্কার নমস্কার নমস্কার। তো হঠাৎ এই গরিবের বাড়িতে কি মনে করে? হরিদেবপুরের মানুষদের মুখে শুনলাম আপনি নাকি হরিদেবপুরকে সোনার হরিদেবপুর বানিয়ে দিয়েছে, তাই ফুলের তলাটা নিয়ে এসেছিলাম আপনাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য। কিন্তু এখানে এসে যেটা জানলাম, কি জানলে? ধনঞ্জয় খুব গরিব ঘরের ছেলে ছিল। আর ধনঞ্জয় গরিব ঘরের ছেলে ছিল বলে ধর্ষণ করার অপরাধে প্রথমে জেল হলো, তারপরে জেল থেকে বেরিয়ে আবার তার ফাঁসি হয়ে গেল। অথচ এই সমাজে আপনাদের মতো অনেক ধনী ব্যক্তি আছে যারা দিনের পর দিন টাকা দিয়ে অসহায় মহিলাদেরকে ধর্ষণ করছে, তার কোনো বিচার হচ্ছে না। তাই নাকি? অবশ্যই এতে আপনার কোনো দোষ নেই, আপনার কোনো দোষ নেই। যে দেশে নেতা মন্ত্রী পুলিশ অফিসার থেকে শুরু করে হসপিটালের ডাক্তাররা পর্যন্ত ধর্ষণ কাণ্ডে যুক্ত, সে দেশে আপনার মতো ধনী ব্যক্তিরা ধর্ষণ করবেন, এতে আর দোষ কোথায় বলুন? একদম বাজে কথা বলবে না। আমি ওকে ধর্ষণ করিনি, ও স্বইচ্ছাতে। আরে বাবা, ও আমার গার্লফ্রেন্ড। তাই নাকি? তাহলে আপনাকে বলাটা আমার ভুল হয়েছে। আমি আপাতত ওই মহিলাকে বলবো। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি আপনার স্বামী মানে পুলিশ অফিসার সত্যব্রত মুখার্জি কি বেতন অনেক কম পাচ্ছে নাকি, যে টাকার প্রয়োজনে আপনাকে যৌবন ফেরি করে বেড়াতে হচ্ছে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাই নেম ইজ হারাধন রয়, ক্যারেক্টারফুল বাট নট ক্যারেক্টারলেস লাইক ইউ। আরে টাকার যদি এতই প্রয়োজন ছিল তাহলে বদ্ধ ঘরে কেন শোভাবাজার কিংবা সোনাগাছির মোড়ে আর 5টা যৌন কর্মীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে যেতে পারতে, তাহলে মোটা টাকা রোজগার হয়ে যেত। রণমিতা, এই রাজকালটা তোমার সামনে দাঁড়িয়ে আমাকে এভাবে অপমান করছে। তুমি যদি এর বিহিত না করো তাহলে আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, এই বলে গেলাম। পরে শোনো, পরে। এই রাস্কেল, তোর তো সাহস কম নয়। আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমারই কেসকে অপমান করছিস। জানিস আজ তোকে আমি এমন শিক্ষা দেবো। বাবা এত চিৎকার করছো না তুমি, আমি পুজো দিতে পারছি না। কি করছো? সাথী তুমি? কে? আমি? আমাকে চিনতে পারছো না? কে আপনি? এই দেখো, আমাকে চিনতে পারছো না? আমি একটা খুনি আসামি। না 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 সাথী, না, বিশ্বাস করো, আমি খুন করিনি সাথী। রাস্তার খেপা কুকুরকে বিশ্বাস করা যায়, একটা রাস্কেলকে নয়। এই দেখো আবার কি বলছো তুমি সাথী, বিশ্বাস করো, আমি বলছিলাম। ডোন্ট টাচ মি। নেহাত আমি একজন অত্যন্ত ভদ্রলোক, তা না হলে আমারই বাড়িতে এসে আমার স্ত্রীকে স্পর্শ করার অপরাধে ঘাড় ধাক্কা দিয়ে পার করে দিতাম। আরে বাবা, একটা ছোট লোকের গায়ে হাত দিয়ে তুমি তোমার হাতটা কলুষিত করছো কেন রণবীর? ঠিক বলেছো ডার্লিং। তাছাড়া তুমি তো জানো আমি ধর্মভীরু মানুষ, ওসব মার পিট খুন খারাপি আমি একদম বিশ্বাস করি না। তাছাড়া এখন আমাকে যেতে হবে, একটা জরুরি মিটিং আছে। সাথে বাঙালি গৃহস্থ বাড়িতে অতিথি হচ্ছে সাক্ষাৎ নারায়ণ, তাই এই অতিথিকে খুব ভালো করে খাতির যত্ন করে তারপর তাড়িয়ে রণবীর রায়, ভুলে যেও না সাথী কিন্তু এখন আমার বিবাহিত স্ত্রী। কি হলো? হাঁ করে তাকিয়ে কি দেখছো? কি দেখছো? বলছি সত্যি সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? আমার হাতে শাখা পলা, শীতেতে সিঁদুর দেখে তোমার বিশ্বাস হচ্ছে না আমি বিবাহিতা? বিশ্বাস? বিশ্বাস আজ না বিশ্বাস ফেলছে, আর দুর্ভাগ্যে দমকা ঝড়ে ভেঙে যাওয়া ভালোবাসাটা আজ অসহায়ের মতো প্রশ্ন করছে। কেন কেন তুমি অন্যের দেওয়া সিঁদুর সিঁধিতে বললে? আমার জন্য অপেক্ষা করতে পারলে না? একটা খুনি আসামির জন্য লগ্ন অবস্থায় বেঁচে থাকবো কেন? কেন তুমি কি দেবদাস নাকি চণ্ডীদাস? সাথী দেবে, আমি যদি দেবদাস হই আপনি কখনো পার্বতী হতে পারবেন না। আমি যদি চণ্ডীদাস হই তাহলে আপনি কখনো রজকিনী রানী হতে পারবেন না। একটা খুনি আসামির মুখে কথা মানায় না। সাথী না সাথী, হারাধন খুনি নয়, সম্পূর্ণ নির্দোষ। আপনি আমাকে চিনতে পারছিস না? আমি সায়নের বাবা।
মানে সেবাব্রত কাকা। হে, হারাধনের কেসটা আমি হাতে নিয়েছি। আকবরকে হারাধন খুন করেনি, কারণ যে ছুরি দিয়ে আকবরকে খুন করা হয়েছিল তাতে হারাধনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। কি বলছো কাকা? তার মানে হারাধন সম্পূর্ণ নির্দোষ। কাকা। অপেক্ষা করতে পারলি না মা? একটা নিষ্পাপ পবিত্র ভালোবাসার জন্য তুই অপেক্ষা করতে পারলি না? উপায় ছিল না কাকা, উপায় ছিল না। লগ্নভ্রষ্টের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছিলাম কাকা। ভুল করেছিস, মহা ভুল করেছিস। ওই রণবীর রায় যে একটা ক্রিমিনাল, সেটা আমি খুব তাড়াতাড়ি প্রমাণ করব। আর সেই সঙ্গে এটাও প্রমাণ করব, হরিদেবপুর বস্তিতে আগুনটা ধরিয়েছিল রণবীর রায়। কাকা, এখনো সময় আছে সাথী, তুই আমাকে সাহায্য কর। তোর জীবন তো নষ্ট হয়েছে, নতুন করে আর কারো জীবন যাতে নষ্ট না হয় তার জন্য তুই আমাকে সাহায্য কর। তোর মতো অগ্নিকন্যার সাহায্য পেলে শুধু হরিদেবপুর নয়, সারা বাংলাটাকে আমি দূষণ মুক্ত করার চেষ্টা করব সাথী, আমি চেষ্টা করব। কাকা। তাই যাবার সময় বলে যাই সাথী, এবার থেকে যা কিছু সিদ্ধান্ত নিতে চাস একটু ভেবে চিনতে নিস মা, একটু ভেবে চিনতে নিস। ভুল ভুল ভুল, এ আমার চরম ভুল। লোকলজ্জার ভয়ে সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছিলাম। জানি না কে আমার আপন, আমার 25 বছরের ভালোবাসা নাকি সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়ার স্বামী। অগ্নিনারায়ণ সাক্ষী রেখে কোনো পুরুষ যখন কোনো মহিলার সিঁথিতে একবার সিঁদুর পরিয়ে দেয়, তখন ভালোবাসা তো দূরের কথা, মা বাবাও তার কাছে পর হয়ে যায়। আর আপন হয় সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া স্বামী। তাই বলছিলাম সাথী দেবী, সেবাব্রত কাকু যাই বলুক না কেন, তুমি যেন তোমার স্বামীকে কোনোদিনও ভুল বোঝো না সাথী, তোমার স্বামীকে কোনোদিনও ভুল বোঝো না। হারাধন তুমি কি? আমি যে একটা নুড়ি পাথর, অতি বর্ষণের ফলে ওই পাহাড়ের উঁচু শিখর থেকে নুড়ি পাথরটা যখন খসে পড়ে, তখন ঝর্ণার জলের মধ্যে ওই নুড়ি পাথরটা গড়িয়ে গড়িয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের শক্ত দেওয়ালে ঘাত খেতে খেতে যখন মোহনায় এসে পৌঁছয়, তখন সেই নুড়ি পাথরটা একটা ক্ষুদ্র বালুকণায় পরিণত হয়ে যায়। আর সে ক্ষুদ্র বালুকণা এই মোহনা থেকে ফিরে তাকায় উঁচু শিখরে থাকা তার বাসস্থান, কিন্তু দেখতে পাই না, বাসস্থান খুঁজে পাই না। কারণ সে নুড়ি পাথরটা এতটাই ক্ষুদ্র বালুকণায় পরিণত হয়েছে, ফিরে দেখার মতো দৃষ্টিশক্তি তার থাকে না। ক্রমশ গভীর সমুদ্রের তলদেশের দিকে সেই নুড়ি পাথরটা হারিয়ে যায়। তারপর সেই সমুদ্রের তলদেশে থাকা অলি বালির মধ্যে সেই ক্ষুদ্র বালুকণাটা হারিয়ে ফেলে তার অস্তিত্ব। আজ বোধ হয় আমি আমার অস্তিত্বটাকে হারিয়ে ফেলছি। গভীর সমুদ্রের তলদেশের দিকে বোধ হয় ক্রমশ আমি হারিয়ে যাচ্ছি সাথে, আমি ক্রমশ গভীর সমুদ্রের দিকে। আবেগের বসে বসে অনেকগুলো কথা বলে ফেললাম, যাক এসব কিছু মনে করো না সাথে, তুমি ভালো থেকো কেমন রে? তোমার বিয়ের দিন তো আমি ছিলাম না, আজ যখন এসেই পড়েছি তখন এই ফুলের তোড়াটা দিয়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাই, তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। একদম চিন্তা করো না, তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক, সুখের হোক, অনেক অনেক সুখের হোক, অনেক মধুময় হোক, এই ফুলের মতো পবিত্র হয়ে উঠুক তোমাদের দাম্পত্য জীবন। পিয়ারে পিয়ারে কান্দে পিয়ারে 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 কান্দে পিয়ারে। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম
মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজও আছি একসাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়, পিয়ারে পিয়ারে পিয়ারে, কাঁদে মন কাঁদে হিয়ারে, পিয়ারে পিয়ারে, কাঁদে হিয়ারে, পিয়ারে পিয়ারে, কাঁদে পিয়ারে পিয়ারে পিয়ারে, কাঁদে পিয়ারে পিয়ারে বৌদি, ও বৌদি, ও বৌদি, বৌদি তুমি নুকিয়ে নুকিয়ে প্রেম করছিলে বৌদি? ঠাকুরপো, আমি সব দেখেছি। তুমি ওই দাদাকে বাকি দিয়ে ওই হারাটার সঙ্গে নুকিয়ে নুকিয়ে প্রেম করছিলে। ঠাকুরপো, তুমি ভুল দেখেছো। না, আমি নিজের চোখে দেখেছি, তাই তো দাদা এনে আজ আমি দাদাকে বলবো। দাদা রে, ও দাদা, তোর বর্তমানে তোর বউ। ছি ঠাকুরপো, এসব কি বাজে কথা বলছো? বলবো না, কাউকে কিচ্ছু বলবো না। তাহলে আমাকে একটু দাও। দেব? কি দেব? ইয়ে মা, এত বড় মেয়ে ছেলে হয়েছে, কি তুই জানে না? আরে বাবা, তুমি না বললে আমি কি করে বুঝবো ঠাকুরপো? না মানে বলছিলাম কি, আমি বলছিলাম কি, তোমার বুকের মধু একটু দাও না বল। জানো আর আমার এখানে আরেকটা মারো লাগো, মারো মারো। জানো, এই মানে ঠিক হয়ে গেছে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এই মুহূর্তে তুই বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। এত সহজে তো আমি বেরিয়ে যাব না রে থালি। তুই আমার দুটো গালে তল মেলেছিস, আমি তো তোর বুকের মধু খাবোই খাবো। আয়, আয়, আয়। একই বাঁকা। তুমি এলে তোমা, তুমি ঠিক তোমায় না গেলে এই বৌদি আমার চরিত্রটাকে নষ্ট করে দিত। ঠাকুরপো আমার নামে বদনাম দিচ্ছে, বিশ্বাস ঘটনাটা করো। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম তুমি একটি সতী নারী। দেখো আমি একা ছিলাম। তুলসী তলায় দিয়ে বাতি, মা জননী আমার মহাসতী। সেদিন গালে চড় খাওয়ার পরেও তোমার অসহায়তা দেখে তোমাকে ক্ষমা করেছিলাম। আজ মনে হচ্ছে ক্ষমা করাটাই ভুল হয়েছিল। সে তুমি আমাকে যাই বলো, আমি কোনো দোষ করিনি। ঠাকুরপো আমাকে একা পেয়ে। ও মামা দেখো দেখো, মোদি আবার আমার নামে মিথ্যে কথা বলছে। ছি ছি ছি, এমন হেউড়ো আমার ছেলের নামে কেমন মিথ্যে কলঙ্ক দিচ্ছে দেখো। চল বাকা চল, আমরা আর এখানে না, থাকবো না। একদম তোমরা করতে যাবে না। দরকার হলে আমি এই পাস্টারটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। ওই, কে ভেবেছিস সেটির ওই সিঁদুরটার জোরে তুই যা ইচ্ছে তাই করে যাবি? হ্যাঁ, যা ইচ্ছে তাই করে যাবি? কে ভেবেছিস আমি দুর্বল? হ্যাঁ, আমি দুর্বল? হ্যাঁ? এতদিন শুধু তোমার সঙ্গে ভালো ব্যবহার করে গেছি ওই হরিদেবপুরের জমিটা পাবো বলে। দেখেছিস আমি কত বড় শয়তান? হরিদেবপুরের বস্তিতে আগুনটা আমি লাগিয়েছিলাম। আমি একবারকে খুন করে হারদনকে জেলে পাঠিয়েছিলাম। একটা নিরাপরাধ ছেলেকে তুমি জেল খাটিয়েছো। তোমাকে আমি ছাড়বো না শয়তান, তোমাকে আমি ছাড়বো না।
আমার গালে চটটা মেরেছিল? নয়, আমার ডান হাত দিয়ে। ওই ডান হাত থেকেই ধর, ধর চেপে। ছেড়ে দাও, ছেড়ে দাও। এবার বুঝতে পেরেছিস আমি কে? ক্ষমতায় বীর, মুখে ক্ষীর। নাম আমার ভুল ভুল ভুল, আমার চরম ভুল। না জেনে আমি বিষ পান করেছি, তাই হারাধনকে আর কোনোদিনও পাবো না। হারাধনকে আমি আর কোনোদিনও এ জন্মে পাবো না। ধূপ যেমন নিজেকে পুড়িয়ে অপরকে গন্ধ বিলায়, তেমনি হারাধনও নিজে পুড়ে সবাইকে গন্ধ বিলিয়ে গেল। হারাধনের মনের মতো আর হতে পারলাম না, হারাধনের মনের মতো আর হতে পারলাম না। কেন যে তোর মনের মতো হইতে পারলাম না? কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। কেন যে তোর মনের মতো হইতে পারলাম না? কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। কেন যে তোর মনের মতো কইতে পারলাম না? কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। মনে তো মনে রইল, মনে তো মনে রইল, সইলাম বেদনা। কেন যে তোর মনের মতো কইতে পারলাম না? কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। তোরে ভালোবেসে যাব জিতি কিংবা হারি, তোর জন্য কষ্ট নদী দিয়ে যাব পারি। তোরে ভালোবেসে যাব জিতি কিংবা হারি, তোর জন্য কষ্ট নদী দিয়ে যাব পারি। ভালোবেসে সইতে রাজে, ভালোবেসে সইতে রাজে হাজার যাতনা। কেন যে তোর মনের মতো কইতে পারলাম না? কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। কেন যে তোর মনের মতো কইতে পারলাম না? কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। কেন যে তোর মনের মতো কইতে পারলাম না? কত ভালোবাসি তোরে কইতে পারলাম না, কইতে পারলাম না, কইতে পারলাম না। বন্ধুকে পাওয়া আমার জীবনে স্বপ্নের মতো মনে হচ্ছে। সেদিন স্বপ্নের মতো বন্ধু আমার জীবনে এসে হাজির হয়েছিল। আমার বন্ধু আমার জীবনে কোনো অভাব রাখেনি, না চাইতেই আমাকে সব কিছু এনে দেয়। তাই তো কাল রাত্রে আমি স্বপ্ন দেখছিলাম, আর স্বপ্নে বন্ধু আমায় বলছিল, আমরা দুজনা সর্বখেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে, বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে, বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। তাই আমার এই চোখ দিয়ে পৃথিবীর সব আলো আমি তোমায় দেখাবো। বলো না কোন সুরে, কোন পাখি ডাকে দূরে, আমার এই চোখ দিয়ে পৃথিবীর সব আলো আমি তোমায় দেখাবো। বলো না কোন সুরে,
কোন পাখি ডাকে দূরে ডালে ডালে কোয়েলিয়া কোয়েলের সন্ধানে গান গায় প্রেমের সুরে বলো না সুরে কোন পাখি ডাকে দূরে ডালে ডালে কোয়েলিয়া কোয়েলের সন্ধানে গান গায় প্রেমের সুরে বলো না সুরে কোন পাখি ডাকে দূরে আমাদের ছবি পৃথিবীর সবাই আমি তোমায় দেখাবো বলো না সুরে কোন পাখি ডাকে দূরে বলো না সুরে কোন পাখি ডাকে দূরে বন্ধু বন্ধু তুমি কোথায় গেলে তুমি ও আমি ততক্ষণ স্বপ্ন দেখছিলাম বন্ধু এখানে আসবে কি করে বন্ধু তো সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে ভুল 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 এই সব চিন্তা হচ্ছে আমার মনের ভুল তোমার মনের ভুলটা ভালোবাসার ফুল হয়ে ফুটে উঠবে শ্যামলী। কে- কে আপনি আমি তো তোমার বন্ধু। বন্ধু না 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 আপনি আমার বন্ধু হতেই পারেন না আমি যে আমার বন্ধুর গলার চিনি শালা সেবাব্রত নিজের বাড়িতে মেয়েটাকে আটকে রেখেছে। হ্যাঁ, অনেক কষ্টে বাড়িটা খুঁজে পেয়েছি, আর খুঁজেই যখন পেয়েছি তখন এই ফাঁকা বাড়িতে দেব দেব ছেড়ে দিব, সময় হলেই ছেড়ে দেব। ধ্বংস ধ্বংস হবে ধ্বংস, পাপে পূর্ণ হয়েছে ধরাধাম, এই পার পৃথিবী ধ্বংস হয়ে যাবে। স্বাধীনতার ৭৭ বছর পরেও ভারতবর্ষের মহিলারা স্বাধীন হয়নি, এমনি করে শত শত নারী অন্ধকারে হারিয়ে যাচ্ছে, আর তাদের অসহায় বাবারা হাহাকার করে বলছে তিলোত্তমা। পাগলা, কে তুই? আমি চিত্রগুপ্ত, তোমার পাপের সমস্ত হিসেব আমি খাতাতে লিখে রাখছি। চুপ! একটা বাজে কথা বললে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। আমি কিছু দেখিনি গো, কিচ্ছু জানি না। তুই দেখলি কি না দেখলি তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই দেশটার নাম ভারতবর্ষ, এখানে আমরা যা খুশি তাই করবো, মানুষের শিক্ষা, সম্পদ, ভবিষ্যৎ সব কিছু নিয়ে ছিনিমিনি খেলবো, আর তোরা সাধারণ জনগণ মুখে কুলু পেটে চুপ করে বসে থাকবি। আর যদি কোনোদিন ভুল করে কোনো প্রতিবাদ করিস তাহলে ঘর থেকে মুরগিটাকেই আলাদা করে দেবো, কারণ ক্ষমতায় বীর, মুখে কি, নাম আমার রণবীর। ওঠো গো জননী, ব্রিটিশরা ভারতবর্ষ থেকে চলে যাবার পরেও তোমরা কি এখনো স্বাধীন? ওই তো উঠে পড়েছে, জাগছে, জেগেছে, এইবার শক্তি ফিরে পেয়েছে, এইবার যুদ্ধ হবে, মহাযুদ্ধ। জানোয়ার বন্ধু তুমি এসেছো? হ্যাঁ, এসেছি। বন্ধু তুমি এসেছো? কি হয়েছে তোমার? ওই জানোয়ারটা আমাকে কি করেছো জানো? কে তুমি? কে তুমি?
আমি রাবণের বাবা বিশ্বশ্রবা, সপ্তর্ষির মধ্যে একজন। কিন্তু এখানে কেন এসেছো? বলতে এসেছি বলতে এসেছো? বলতে এসেছি তোমার সীতাকে হরণ করতে এসেছিল রাবণ। রাবণ? হ্যাঁ, আমি চলে যাচ্ছি ওই কৈলাস পর্বতে যেখানে আমি থাকি। আমি চলে যাচ্ছি। দাঁড়াও, দাঁড়াও, আমার আগে বলে যাও, তুমি তুমি কি বলতে চাইছো? নার সীতারে হরেছে রাবণ, পল্লীর পত পরে মুটি মুটি ধানে গহনা তাহার, পড়িয়াছে বুঝি চোরে, পড়িয়াছে বুঝি চোরে। কি বলে গেল ওই লোকটা? কি বলে গেল? হ্যাঁ, ওই লোকটা কথাগুলো মানেটা কি? এই সামলে বলে, কি বলে গেল? কি না না বন্ধু, তুমি আমাকে ছবে না, ছবো না? না দাও, ছবে না। আরে বাবা, কেন? কি হয়েছে তোমার? ছবো না কেন? কারণ শ্যামলীর নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ যে আজ চুরি হয়ে গেছে বন্ধু। কি বলছো সামলে? হ্যাঁ বন্ধু, এই ফাঁকা ঘরে আমাকে একা পেয়ে ওই জানোয়ারটা আজ আমাকে অপবিত্র করে দিল। এত নোংরা, এত জঘন্য এই সমাজ! একটা অন্ধ মেয়ের সতীত্ব নিয়ে বেঁচে থাকার এই সমাজে কোনো অধিকার নেই। না 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 না, এ কি হলো? হ্যাঁ, সাথী শ্যামলী আজ আজ দুটো বোনের জীবন অকালে ঝরে পড়বে। না, এই অন্যায় আমি কিছুতেই মানবো না। শ্যামলী, বলো শ্যামলী, বলো, যে জানোয়ারটা তোমার এত বড় ক্ষতি করেছে, সেই জানোয়ারটা কে? জানি না, জানো না তুমি? আমি কিচ্ছু জানি না, কিন্তু ওই জানোয়ারটা যখন আমার গায়ের মধ্যে আছড়ে পড়েছিল, আমি ওর গলা থেকে এই লকেটটা ছিনিয়ে নিয়েছি। বি.এন. রয়? তাহলে বি.এন. রয় নামক জানোয়ারটাই শ্যামলীর সতীত্ব নষ্ট করেছে। কে? বি.এন. রায়। ছাড়বো না, যেমন করে ওই বি.এন. রায়কে আমাকে খুঁজে বের করতেই হবে। শ্যামলী, চিন্তা করো না শ্যামলী, ওই বি.এন. রায়কে, ওই বি.এন. রায় নামক জানোয়ারটাকে ধরে এনে আমি তোমার পায়ের তলায় শুইয়ে দেব। এই শ্যামলী, শ্যামলী, কাঁদছো কেন? চোখের জল মুছো, আমি তো আছি, তোমার বন্ধু আছে না? এত চিন্তা করছো কেন? আজকের দিনে এই সমাজে নারীদের তো কোনো নিরাপত্তা নেই। শুধু তুমি কেন, তুমি ছাড়া অভয়ার মতো হাজার হাজার মহিলা অকালে ঝরে পড়ছে। কত নারীর অকালে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলে কি তারা সমাজে বাঁচছে না? বলো, তাদের কি সম্মান নিয়ে বাঁচার কোনো অধিকার নেই? আছে, আছে শ্যামলী, আছে, তোমার অধিকার আছে বেঁচে থাকার। আমি হসপিটালে কথা বলে আগামীকালই তোমাকে ভর্তি করে দেবো। তারপর তোমার চোখ দুটো অপারেশন করে আমি তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেবো। তারপর যে জানোয়ারটা তোমার এত বড় সর্বনাশ করেছে, ওই জানোয়ারটাকে ধরে এনে আমি নিজের হাতে শাস্তি দেবো শ্যামলী, আমি নিজের হাতে শাস্তি দেবো। শাস্তি? কি বললে তুমি? তুমি শাস্তি দেবে? কিন্তু কি হবে? কি হবে শাস্তি দিয়ে? তুমি কি আমার হারিয়ে যাওয়া ইচ্ছা তোমাকে ফিরিয়ে দিতে পারবে? আজকের পর থেকে এই সমাজে আমার একটাই পরিচয় হবে, আমি একজন ধর্ষিতা। শ্যামলী, আরে এদিকে এসো না। এই দেখো, এটাই হচ্ছে আনন্দ আশ্রম, এটাই সেই বৃদ্ধাশ্রম। এখন থেকে তোমার থাকার ঠিকানা, বুঝতে পেরেছো? এখানে খুব শান্তিতে থাকবে, খাবে দাবে ঘুমাবে। আমি চলি। আমি বলছিলাম, সত্যি সত্যি তুই আমাকে একা ফেলে চলে যাচ্ছিস? তা মাঝে মাঝে আসবি তো? আরে কখন আসবো বলো তো? তুমি তো জানো, পুলিশের চাকরি, একই ছুটি কম, আর যেটুকু ছুটি পাই তোমার বৌমাকে নিয়ে একটু আধটু বেড়াতে যেতে হয়। তোমার কাছে কখন আসবো? ঠিক আছে, আসতে না পারলো মানে আমি বলছিলাম যে আসতে না পারলো মাঝে মাঝে ফোন করবি তো? সকাল থেকে রাত্রি পর্যন্ত উপরতলার অফিসারদের ফোন ধরতেই সময় চলে যায়। তোমাকে ফোনটা করবো কখন? ও, ফোনও করতে পারবি না? ঠিক আছে, তাহলে বৌমা মাঝে মাঝে ফোন করবে তো? এই যে লোকে বলে না, বয়স হলে লোকের বুদ্ধি ভ্রম হয়, তোমাকে দেখেই বুঝলাম। তুমি জানো বাড়িতে আমার অত দামি কুকুর রকি আছে, তার উপর আজকে আবার 1 লাখ টাকা দিয়ে আবার একটা কুকুরের বাচ্চাকে বাড়িতে নিয়ে আসছে। ওদের দুটোকে খাওয়াতে স্নান করতেই পলিশ সময় চলে যাবে। তোমাকে ফোন করার সময়টা কোথায় ওর? ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। সত্যি তো, তোর বাড়িতে কত দামি দামি পোষা কুকুর আছে, তাদের সেবা করতে তো বৌমার সময় চলে যাবে। আমাকে ফোন করে সময় নষ্ট করবে কেন? হ্যাঁ, আমি বলছিলাম একটু সাবধানে থাকিস আর সময় মতো খাওয়া দাওয়া করে নিস। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি যাই তোমার রুম নাম্বারটা কত দেখে আসি। রুম নাম্বার জেনে কি লাভ? আপনি তো আর বাবাকে কোনোদিন দেখতে আসবেন না মিস্টার মুখার্জি। না মানে? চলো আদর্শদা, এতদিন ধরে যে পুণ্য সঞ্চয় করেছে এবার সুখ ভোগ করবে। চলো। সেবাব্রত, তুমি তাহলে আমাকে চিনতে পেরেছো দাদা? শৈশবকালের বন্ধুকে কি কখনো ভোলা যায়? তার মানে আপনি? আদর্শদার অনেকদিনের বন্ধু সেবাব্রত সান্যাল।
আজকে যে এই বৃদ্ধাশ্রম দেখছেন, 25 বছর আগে এটা ছিল একটা অনাথ আশ্রম। এই অনাথ আশ্রমের কচি কাঁচা অনাথ শিশুদের পড়াতেন আপনার বাবা আদর্শ মুখার্জি। একদিন একটা শিশুর ভারী অসুখ করলো, প্রায় মর অবস্থা। ডাক্তার বললো এক্ষুনি রক্ত দিতে হবে, কিন্তু ব্লাড ব্যাংকে তখন রক্ত পাওয়া যাচ্ছিল না। সেদিন এই আদর্শ মাস্টার নিজের শরীরের রক্ত দিয়ে সেই অনাথ শিশুটিকে বাঁচায়। কিছুদিন পরে ছেলেটি সম্পূর্ণ সুস্থ হলে এই আদর্শদা এই আশ্রম থেকে সেই ছেলেটিকে দত্তক নিয়ে নিজের বাড়িতে যায়, নিজের সন্তান স্নেহে লালন পালন করে মানুষ করে। তাহলে তাহলে সেদিনে সেই অনাথ সন্তানটা কে? সেদিনের সেই অনাথ ছেলেটি হলো সৎ, নির্ভীক, আদর্শবান, কর্তব্যপরায়ণ সন্তান সত্যব্রত মুখার্জি। সেবাব্রত চুপ করো, চুপ প্লিজ করো। দাদা, আমাকে বলতে দাও। যাকে আজ তুমি বৃদ্ধাশ্রমে দিতে এসেছো, এই মানুষটা নিজের শরীরের রক্ত দিয়ে তোমাকে তিল তিল করে মানুষ করেছে। বাবা, ওই লোকটা যে কথাগুলো বললো, কথাগুলো কি সত্য? সত্য যে আজ মিথ্যের হাটে বিক্রি হয়ে গেছে রে দাদা। আমি রক্ত সম্পর্ক থেকেও কর্তব্যকে বড় করতে চেয়েছিলাম দাদা, কিন্তু তার পরিবর্তে আমি যে পুরস্কার পেয়েছি তাতে আমি অনেক সুখী রে, অনেক সুখী। শোন, সেবাব্রতর কথায় কিছু মনে করিস না বাবা। তুই বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। আর বাড়ি যাওয়ার আগে বাজার থেকে তোর ওই পোষা কুকুরদের জন্য এক কৌটো ভালো দেখে হরলিক্স কিনে নিয়ে যাস। না বাবা, না, তুমি আর ওইভাবে বলো না বাবা, তুমি ওইভাবে বলো না। আমি যা সহ্য করতে পারছি না বাবা, আমি বড় ভুল করে ফেলেছি। ওই পলির কথা শুনে আমি যে বিষ পান করে ফেলেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করো। ওঠ, ওঠ, ওঠ। তোকে ক্ষমা করবো কেন? তুই কি দোষ করেছিস? তুই তো কোনো দোষ করিস নি। দোষ তো আমি করেছি, অন্যায় তো আমি করেছি। কারণ আমার শিক্ষা তোকে আমি শিক্ষিত করতে পারিনি। তার জন্য তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। এমন মানুষ তুমি, বউয়ের কথায় অন্ধ বোন শ্যামলীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। বাপ্রত, শ্যামলের কথা তুমি জানলে কি করে? কোথায় আমার শ্যামলী বা কোথায়? আমার কাছে। আপনার কাছে? হ্যাঁ, গত সপ্তাহে একজন ভগবান সমসহৃদয় ব্যক্তি শ্যামলীর চোখ অপারেশন করিয়েছেন। কে সেই ব্যক্তি? যাকে আপনারা খুনি আসামির তকমা লাগিয়ে এই গ্রাম ছাড়া করেছেন, সেই হারাধন। হারাধন? হ্যাঁ, হারাধন ফুলের মতো পবিত্র। কি বলছেন আপনি? তার মানে সব ভুল আমার, সব অপরাধ করেছি আমি। বাবা, আজ আমার সব ভুল ভেঙে গেছে বাবা। আমি এক্ষুনি হারাধনদার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো। তারপর যাদের জন্য হরিদেবপুরের এত বড় ক্ষতি হয়েছে, সেই সব শয়তানগুলোকে একটা একটা করে খুঁজি আমি নিজের হাতে শাস্তি দেবো বাবা, নিজের হাতে শাস্তি দেবো। আমি চলে যাব বাবা, হরিদেবপুর ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। ওই হরিদেবপুরে থাকার যে আমার কোনো অধিকার নেই। সত্য, কারণ আমি যে তোমার ঔরজাত সন্তান নই বাবা, আমি যে সত্য। জোনাকি জলে নিজা রাত পাখি আধারে আকাশে ওই দূরে জাগে রে তারারা, কি আশা জাগে রে তারারা, কি আশা।
জ্বলছে জ্বলছে, জোনাকিগুলো জ্বলছে। আর যখন জোনাকিগুলো জ্বলছে তখন আমার চেনা পথ ধরে আমি হেঁটে চলেছি, কিন্তু কিন্তু যখনই জোনাকিগুলো নিভিয়ে যাচ্ছে আমি চেনা পথটাকে হারিয়ে ফেলি। আমি ভুলে যাই আমি কে। কারণ আমার জীবনের একমাত্র ভালোবাসা আমার সাথে নেই। তাহলে কি নিয়ে বাঁচবো আমি? কাকে নিয়ে বাঁচবো? কি আছে?